শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত উগ্র বামপন্থীরা সরকার উৎখাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে প্রশ্নের জবাবে এমন অভিযোগ করেন তিনি। সম্প্রতি দেশজুড়ে নাশকতার ঘটনায় হত্যার দায় বিএনপি জামাতের জানিয়ে তিনি বলেন, সকল হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। তামজিদ সুমনের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উঠে আসে সম্প্রতি দেশজুড়ে নাশকতার বিষয়টি। ওবায়দুল কাদের বলেন, নাশকতায় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার দায় বিএনপি জামাতকে নিতে হবে। সরকার কোনো হত্যাকে সমর্থন করে না। জানান, সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। হত্যা, ধ্বংস, অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি জামাত এবং তাদের দোষরদের। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে, প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে এখনো যারা কর্মসূচি দিচ্ছে তাদের উদ্দেশ্য অশুভ। সরকারকে উৎখাতের লক্ষ্যে যে কোনো সময় চোরাগোপ্তা হামলা হতে পারে বলে শঙ্কা তার। অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা বিএনপি জামাত, উগ্র বাম জঙ্গি গোষ্ঠী, কুচক্রী মহল এখনো সক্রিয় আছে। দেশি বিদেশি কুচক্রী মহল তাদের প্রশিক্ষিত ক্যাডার চোরাগুপ্তা হামলা চালাতে নিজেদের প্রস্তুত করছে বলে আমাদের কাছে খবর আছে। এদিকে বাদ জুমা আওয়ামী লীগের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে দোয়া করা হয়। আর রোববার দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে বলে জানানো হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এবার আরও বাড়িয়ে 9 ঘন্টা কারফিউ শিথিলে চিরচেনা রূপে ফিরছে রাজধানী। প্রয়োজনীয় কাজ সারতে ঘর থেকে বের হয়েছেন অনেকেই। গণপরিবহন সংখ্যাও বেড়েছে, ব্যক্তিগত গাড়িও চলতে দেখা যায়। সাধারণ মানুষের মাঝেও ধীরে ধীরে স্বস্তি ফিরে এসেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল দিচ্ছে সেনাবাহিনী। অন্যান্য বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছে। আপেল শারিয়ারের রিপোর্ট। সকাল 8টা থেকে বিকেল 5টা, 9 ঘন্টা কারফিউ শিথিলে ঘর থেকে বের হয়েছেন রাজধানীবাসী। সরকারি ছুটির দিন অফিস আদালত বন্ধ থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ও জরুরি প্রয়োজনে বের হয়েছেন অনেকে। সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক, দোকানপাটও খুলেছে, যদিও ক্রেতার সংখ্যা কম। বর্তমান পরিস্থিতিতে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। কাজ কম থাকায় বিপাকে পড়েছেন কেউ কেউ। ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। আমাদের অবস্থা খুব ভালোভাবে চলতেছে ভাই, কোনো ইনকাম করতে পারি না, কোনো চলাফেরা করে আমরা ঠিকভাবে বাজার ঘাট কিছু করতে পারি। আমি অফিস থেকে বাইরেতে পারি, এমনকি খাওয়া দাওয়া করতে পারি না, খাইয়ে অফিস করতে। সরকার যদি সেনাবাহিনী না নামাই তো তাহলে দেশের অবস্থা খুব খারাপ। সরকার যেটা একটু বিভ্রান্ত করছিল, এখন তো স্বাভাবিকভাবে সরকার মেনে নিচ্ছে। এখন জনগণ এটা স্বাগত জানানো উচিত আর কি। এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে এলাকা ভিত্তিক ব্লক রেড দিচ্ছে যৌথ বাহিনী। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি একদম স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। শুক্রবার রাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান, কোটা সংস্কার আন্দোলনের 3 নেতা নিজেরা অনিরাপদ বোধ করায় তাদের নিরাপত্তার জন্যই ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে। তারা নিজেরাই তাদেরকে ইনসিকিউর মনে করছিল। তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে কিংবা যারা তারা কেউ তাদেরকে আবার থ্রেটও করছে, এরকম তারা মনে করছিল। এবং তারা বিভিন্নভাবে তাদের গার্জিয়ানকে বলছিল। তো সেই জন্যই আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আগের সহিংসতাকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা যায়নি বলেই
আবারও রাষ্ট্রের ওপর এমন ভয়াবহ হামলা হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে দেশব্যাপী স্বাধীনতা বিরোধীদের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে দুর্জয় শপথ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বলেন, এবার আর কাউকে ছাড় দেয়া হবে না। দেশবিরোধী অপশক্তি যেন শিক্ষার্থীদের ব্যবহার করে রাষ্ট্রের বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য ছাত্র নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। এছাড়াও আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে অপশক্তির কোনো এজেন্ট রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তারেক রহমান নির্দেশ দিচ্ছে, সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে, যে কারফিউ ভাঙো আর না হয় পদত্যাগ করো। যারা এই ধরনের কাজ করবে, অগ্নিসংযোগ করবে, মানুষ মারবে, পুলিশ মারবে, ধ্বংসযজ্ঞ চালাবে, তাদেরকে বড় বড় পদ দেয়া হবে। এটি কোনো রাজনৈতিক দল, এটি একটি সন্ত্রাসী সংগঠন। পুলিশ তদন্ত করছে, যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। বাজারে দফায় দফায় বাড়ছে চালের দাম। নতুন করে কেজিতে 2 টাকা দাম বেড়েছে প্রায় সব ধরনের চালের। পেঁয়াজের দাম কমেছে কেজিতে 10 টাকা, আর ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা কমেছে। এছাড়াও কমেছে সবজি আর কাঁচা মরিচের দামও। হাসানুল শাওনের রিপোর্ট। ঢাকার একটি মহল্লায় কাঠমিস্ত্রির কাজ করেন আব্দুল হালিম। চালের বাজারে এসে হিসেব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে, কারণ সব ধরনের চালের দামই বাড়তি। চালের দাম তো বাড়তি এখন দেখতেছি। আমি তো কমের মধ্যে আসছিলাম, তা তো আর কম তো দেয় না। আগে 52 টাকা কিনছি, এখন হলো 54 টাকা পড়তেছে। মিনিকেট বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকায়, আটাশ 55 টাকা, আর স্বর্ণার কেজিও এখন 50 টাকায় ঠেকেছে। বিক্রেতারা বলছেন চালের আড়তগুলোতে দাম বাড়তি। এছাড়া সাম্প্রতিক অস্থিরতায় পরিবহন খরচও বেড়েছে, তাই চালের দাম বাড়ছে। জিজ্ঞেস করলে ওনারা ধানের দাম বেশি, আসলে কতটুকু বেশি এটা খতিয়ে দেখলে ভালো হয় সরকার। আর বিশেষ করে দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, এখন কোনো বাড়ার কোনো প্রশ্নই উঠে না। গাড়ি ভাড়া বেশি দিয়ে আমরা যেটা নিজেরা ফেস টু ফেস হয়েছি আর কি। তো আসলে সবকিছু মিলে কিন্তু বাজারে দেখা গেছে প্রত্যেক বস্তা চালে 50 থেকে 100 টাকা কোয়ালিটি ভেদে বাড়ছে। তবে সাম্প্রতিক অচলাবস্থার সময়ে সরবরাহের ঘাটতির কারণে বেশিরভাগ সবজির দাম আকাশ ছুঁয়েছিল। এখন সেই চড়া দাম কমতে শুরু করেছে। 50 থেকে 80 টাকার মধ্যেই মিলছে বেশিরভাগ সবজি। এছাড়া কাঁচামরিচের দামও কমেছে, কেজি এখন 120 থেকে 180 টাকা। একদম অতিরিক্ত মাল আছে, এমন আইছে যে মাল কারণ এক সপ্তাহ না আসলেও সমস্যা নাই। কিছুদিন আগে দেখা যাইতেছে আমি 250 গ্রাম মরিচ নিছি আপনার 90 টাকায়, আর সেই ক্ষেত্রে এখন কেজি নিতেছি 160 টাকা। একটু সাশ্রয়ী মূল্যে কিনতে পারতেছি, কিন্তু এই ভালো লাগাটা অব্যাহত থাকতো যদি সারা বছর এই দামে কিনতে পারতাম। কমেছে পেঁয়াজের দামও, দেশি পেঁয়াজের কেজি এখন 110 টাকা। এছাড়া সব ধরনের মুরগির দামই কমতির দিকে। ব্রয়লারের কেজি এখন 180 টাকা, আর সোনালির কেজি মিলছে 290 টাকায়। লোকজন বাইরে যেতেছে কম, বিক্রি অনেক কম, কিনতেছি কম, এই জন্য একটু দামও কম। এছাড়া রাজধানীতে ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের ডজন বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে 300-র মতো কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামাল। জানিয়েছেন এসব কক্ষ সংস্কারের পর ক্যাম্পাস খুলে দেয়া হবে। শুক্রবার সকালে বিভিন্ন হলের ভাঙচুর হওয়া কক্ষ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করা হবে না জানিয়ে উপাচার্য বলেন, ক্যাম্পাস খোলার পর শুধু নিয়মিত শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেয়া হবে। আকস্মিক ঘটনার মধ্যে এবং মুহূর্তের মধ্যে মারামারিটা শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই ধরনের মবকে কন্ট্রোল করা এবং সকলের হাতে যখন লাঠি, দ্রুত গতিতে সম্ভব আমরা রিকনস্ট্রাকশন রিপেয়ারের কাজগুলো আমরা করব এবং তারপরে আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। শিক্ষার্থীদের আন্দোলন ও কারফিউয়ের কারণে রাঙামাটিতে পর্যটন খাতে ব্যাপক ধস নেমেছে। এ অবস্থায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। বর্ষায় মোহনীয় রূপে জেগে ওঠে রাঙামাটি। পাহাড়ের নবরূপ দেখতে প্রতি বছর সৌন্দর্য পিপাসুদের ভিড় দেখা যায় এই জেলায়, কিন্তু সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু সহ এখানকার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে এখন শুনশান নীরবতা। পর্যটক শূন্য পর্যটন স্পটগুলো। অলস সময় আর হতাশা নিয়ে দিন পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা। ব্যাপক লোকসান গুনছে তাদের।
জেলার পর্যটন খাতে ইতোমধ্যে 4 কোটি টাকার বেশি ক্ষতির দাবি করেছেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি। কোনো টুরিস্ট নাই, এর জন্য আমাদেরও ব্যবসা ভালো যাচ্ছে না, ভালো সময় কাটাচ্ছি এখন। কাস্টমার একদম কম, বেচা বিক্রি নাই, বসে কি করবো, সময় কাটাচ্ছি। উদ্ভূত পরিস্থিতির কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা আছে সবকিছু মিলিয়ে প্রায় 4 কোটি টাকার উপরে এখানে ক্ষতি হয়েছে। ইলিশের সরবরাহ বাড়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের অন্যতম ইলিশের বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে। প্রতিদিন 500 থেকে 600 মণ ইলিশের বেচাকেনা হচ্ছে এখানে। তবে চলমান কারফিউর কারণে গত কয়েকদিন মাছঘাটে আসা ইলিশ দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পরিবহন সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। হাঁকডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট। প্রচুর ইলিশ এসেছে হাটে, জমজমাট বেচাকেনা। মৌসুমের শুরুতে ইলিশের দেখা না মিললেও এখন চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। 65 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়া চাঁদপুরের মাছঘাটে মনে মনে ইলিশ আসতে শুরু করেছে। বর্তমানে কারফিউ কিছুটা শিথিল থাকায় ক্রেতারাও আসছে মাছঘাটে। আজকে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, দামও কিছুটা কমেছে, তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী দাম কমেনি। যতটা মাছ ধরা পড়তেছে ওই অনুযায়ী আপনার দাম মানে কিছুটা বাড়তি। তবে ব্যবসায়ীদের অভিযোগ, কারফিউর কারণে পরিবহন সংকটে অন্যান্য জেলাগুলিতে ইলিশ পাঠানো সম্ভব হয়নি। সরবরাহ বাড়বে তখন দামও কমে আসবে বলে জানান এই ব্যবসায়ী নেতা। কারফিউদারি যদি অব্যাহত উঠিয়ে নিয়ে যায় তাহলে আমাদের মাছটা বাড়বে এবং মোটামুটি মনে করেন না কাস্টমারও বাড়বে। আমাদের বিজনেসের এখন মূল একদম অ্যাক্টিভিটিটাই হচ্ছে অনলাইন কেন্দ্র। এই কারফিউর জন্য আসলে বেচা কিনা খুব ডিস্টার্ব হইতেছে। বিভিন্ন জায়গার মানুষ আসতে পারতেছে না, মাছ নিতে পারতেছে না। আমাদের তো ব্যবসায়ী অনেক সমস্যার মধ্যে আছে। বর্তমান চাঁদপুরের মাছঘাটে 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি 1300 থেকে 1400 টাকা, আর 1 কেজি ওজন ও এর চাইতে বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকা। এনটিভি নিউজ ডেস্ক। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনের 3 নেতা নিজেরা অনিরাপদ বোধ করায় তাদের নিরাপত্তার জন্যই ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, পরিস্থিতি একদম স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। তারা নিজেরাই তাদেরকে ইনসিকিউর মনে করছিল। তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে কিংবা যারা তারা কেউ তাদেরকে আবার থ্রেটও করছে, এইরকম তারা মনে করছিল। এবং তারা বিভিন্নভাবে তাদের গার্জিয়ানকে বলছিল। তো সেই জন্যই আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে। বাংলাদেশে সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে, এক বিবৃতিতে এমনটা বলেছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম.এ. ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পতির ছেলে সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন আজ। তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। সজীব ওয়াজেদ জয় মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 27 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। নানা শেখ মুজিবুর
মুজিবুর রহমানের দেওয়া জয় ও নানি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার দেওয়া সজীব মিলিয়ে নাম রাখা হয় সজীব ওয়াজেদ জয়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন তিনি। ভারতে সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জয়। শিক্ষাজীবন থেকে রাজনীতিতে আসেন তিনি। 2010 সালে 25 ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় তাকে। 2007 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন সজীব ওয়াজেদ জয়। নাহিদ ইসলাম সহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অপর 2 সমন্বয়ক হলেন আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। এরা 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একদল ব্যক্তি সাদা পোশাকে শুক্রবার বেলা 3:30টার দিকে ধানমন্ডির ওই হাসপাতাল থেকে তাদের তুলে নিয়ে যান। সে সময় ওই ব্যক্তিরা নিজেদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। পরে রাতে 3 জনকে হেফাজতে নেওয়ার কথা স্বীকার করে ডিবি প্রধান শুক্রবার রাত 11:30টার দিকে জানান, নিরাপত্তার স্বার্থে 3 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে। সহিংসতার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য আছে কিনা তা জানতে চাওয়া হবে। এই 3 জনকে এর আগেও একবার তুলে নেওয়া হয়েছিল। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের 3 নেতা নিজেরা অনিরাপদ বোধ করায় তাদের নিরাপত্তার জন্য ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পরিস্থিতি একদম স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে। তারা নিজেরাই তাদেরকে ইনসিকিউর মনে করছিল। তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে কিংবা যারা তারা কেউ তাদেরকে আবার থ্রেটও করছে, এরকম তারা মনে করছিল। এবং তারা বিভিন্নভাবে তাদের গার্জিয়ানকে বলছিল। তো সেই জন্যই আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে। বাংলাদেশের সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে, এক বিবৃতিতে এমনটা বলেছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম.এ. ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পতির ছেলে সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন আজ। তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সজীব ওয়াজেদ জয় মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 27 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। নানা শেখ মুজিবুর রহমানের দেওয়া জয় ও নানি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার দেওয়া সজীব মিলিয়ে নাম রাখা হয় সজীব ওয়াজেদ জয়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন তিনি। ভারতের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জয়। শিক্ষাজীবন থেকেই রাজনীতিতে আসেন তিনি। 2010 সালে 25 ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় তাকে। 2007 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হন সজীব ওয়াজেদ জয়। কারফিউ শিথিল থাকায় চট্টগ্রাম বন্দর সহ নগরীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আমদানি রপ্তানি পণ্য পরিবহন সহ দোকানপাট খুলেছে, যানবাহন চলাচলও প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যের খবর জানিয়েছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি।
বেশ কিছুদিন অস্থিতিশীল পরিস্থিতির পর চট্টগ্রামে স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। আমরা সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে দোকানপাট খুলেছে, যানবাহন রাস্তায় যথেষ্ট পরিমাণে চলাচল করছে এবং কাঁচা বাজারগুলো সচল হয়েছে। বাইরের থেকে যে কাঁচা পণ্যগুলো আনা হতো, যেগুলো একদিন আনা সম্ভব হয়নি, সেগুলো আসছে। মোটামুটি এক কথায় চট্টগ্রামের সার্বিকভাবে জনজীবনে মোটামুটি একটা স্বাভাবিক পরিবেশ আমরা বাহ্যত লক্ষ্য করছি। পাশাপাশি চট্টগ্রাম সেহেতু চট্টগ্রাম বন্দরের কথা বলি, যে আমরা চট্টগ্রাম বন্দরের যে পরিস্থিতি আমরা দেখেছিলাম এই গত কিছুদিন, সেখানে বিপুল পরিমাণ পণ্য জট আমরা লক্ষ্য করেছি। বন্দরে 50,000 কন্টেইনার যেখানে ধারণ ক্ষমতা, সেখানে প্রায় 48,000-এর বেশি সেখানে জমা হয়ে গিয়েছিল। যে পরিস্থিতি যদি অচলাবস্থা দীর্ঘায়িত হতো তাহলে হয়তো বন্দরের ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যেত, কিন্তু যেহেতু পরিস্থিতি এখন স্বাভাবিক যানবাহন এবং পণ্য সরবরাহ শুরু হয়েছে, সেখানে চট্টগ্রাম বন্দরের পরিস্থিতিও আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে সেখানে কার্যক্রম চলছে এবং জাহাজে পণ্য ওঠানামা সহ পণ্য পরিবহন স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। আমরা জানছিলাম চট্টগ্রাম থেকে বন্দর এবং শহরের নানা পরিস্থিতির খবর। শরীয়তপুরে পাটের দাম ভালো থাকলেও হাসি নেই কৃষকের মুখে। পাটের ফলন ভালো না হওয়ায় লোকসানের আশঙ্কা করছে এই অঞ্চলের কৃষকরা। পাট বিক্রি করে আবাদ খরচের টাকাও মিলছে না কৃষকের। কৃষি বিভাগ বলছে অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় রিমাল ও শিলাবৃষ্টির কারণে এবছর পাটের ফলন কিছুটা কম হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল্লাহ আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। পাট কাটা, আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের পাট চাষিরা। তারা জানান, বীজ রোপণের পরে সময় মতো বৃষ্টি না হওয়ায় প্রথমে একবার বিপাকে পড়েছেন, পরে ঘূর্ণিঝড় রিমাল, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণের কারণে ঠিকমতো বেড়ে উঠতে পারেনি পাট গাছ, তাই ফলনও কম হয়েছে। এলাকা যত পাট হয়েছে পোকে কাটার জন্য পাটটা গৃহস্থের এরকম একটা সুবিধা করতে পারে নাই। পাট যাওয়া একটু ভালো হইতো, বৃষ্টি বাদল হইতো, আর পোকে চোখে না খাইতো, পাটটা একটু ভালো হইতো। তাতে লাভবান ছামছিম থাকবে, কেউ সমান থাকবে। বাজারে প্রকারভেদে প্রতিমন পাট 2,800 থেকে 3,200 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, এবছর পাটের সরবরাহ কম, তবে প্রকারভেদে দাম বেশি। পাট তো মনে করেন ফলন হয়েছে, গতবার হয়েছে 9 মণ করে, এবার করতেছে 5 মণ করে, কেউ কাটতে পারতেছে না পানির দিকে। পাট গত বছর থেকে এই বছর পাটের উৎপাদনটা কম হয়েছে, এই কারণে আগে বাজারে পাট এখনো পুরোপুরি সরবরাহ হয়নি, মাত্র হয় উড়ি পাটটা উঠতেছে। মোটামুটি পাটের বাজার ভালো। এখন পর্যন্ত 60% জমির পাট কর্তন করা হয়েছে। গড় ফলন এখন পর্যন্ত 1.88 মেট্রিক টন। আমাদের আশা আছে যে সম্পূর্ণ কর্তন হলে এটি 2.25 মেট্রিক টন পার হেক্টরে অর্জিত হবে বলে আশা করা যায়। জেলায় এবছর পাটের ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,453 মেট্রিক টন। তবে ফলন খারাপ হওয়ার কারণে কৃষি বিভাগ আশা করছে 64,832 মেট্রিক টন পাট উৎপাদন হবে। এনটিভি নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিএনপি জামায়াত নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। আরও অভিযোগ করেন, নরসিংদী জেল ভেঙে আসামিদের বের করার পেছনেও হাত রয়েছে সরকার বিরোধী দলগুলোর। আদালতে বিচারাধীন বিষয়ে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সহিংস কর্মকাণ্ডে নামানো হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা। তদন্ত করে এর সাথে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। তবে সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও জানান মন্ত্রী। এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তালেবান ভাবাদর্শে যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে। সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যারা আজকে এই নৈরাজ্য করেছে, আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে।
বাংলাদেশে সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে এক বিবৃতিতে এমনটা বলেছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে বিক্ষোভকারীদের ওপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। 2-1 দিনের মধ্যে চালু হতে পারে মোবাইল ইন্টারনেট। কাল মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে ইন্টারনেটে চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং পরমাণু বিজ্ঞানী প্রয়াত MA ওয়াজেদ মিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পতির ছেলে সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে আওয়ামী লীগ সরকারের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছেন। সজীব ওয়াজেদ জয় মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 27 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন তিনি। ভারতের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেন তিনি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জয়। শিক্ষাজীবন থেকে রাজনীতিতে আসেন তিনি। 2010 সালে 25 ফেব্রুয়ারি পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয় তাকে। সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের সামনে দেশে 10 লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি জানান, রোববার সকালে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটবের সাথে বৈঠক করে 2-1 দিনের মধ্যে দেশে 4G ইন্টারনেট সংযোগ দেয়া হবে। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। শরীয়তপুরে পাটের দাম ভালো থাকলেও হাসি নেই কৃষকের মুখে। পাটের ফলন ভালো না হওয়ায় লোকসানের আশঙ্কা করছে এই অঞ্চলের কৃষকরা। পাট বিক্রি করে চাষাবাদের খরচের টাকাও মিলছে না কৃষকের। কৃষি বিভাগ বলছে, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় রিমাল ও শিলাবৃষ্টির কারণে এবছর পাটের ফলন কিছুটা কম হয়েছে। সৈয়দপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। পাট কাটা, আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের পাট চাষিরা। তারা জানান, বীজ রোপণের পরে সময়মতো বৃষ্টি না হওয়ায় প্রথমে একবার বিপাকে পড়েছেন, পরে ঘূর্ণিঝড় রিমাল, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণের কারণে ঠিকমতো বেড়ে উঠতে পারেনি পাট গাছ, তাই ফলনও কম হয়েছে। এলাকা যত পাট হয়েছে পোকে কাটার জন্যে পাটটা গৃহস্থ এরকম একটা সুবিধা করতে পারে নাই। পাট যাওয়া একটু ভালো হইতো, বৃষ্টি বাদল হইতো, আর পোকে চোখে না খাইতো, পাটটা একটু ভালো হইতো। তাতে লাভবান ছামছিম থাকবে, ছামছিম থাকবে, কেই সমান সমান থাকবে। বাজারে প্রকারভেদে প্রতিমন পাট 2800 থেকে 3200 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, এবছর পাটের সরবরাহ কম, তবে প্রকারভেদে দাম বেশি। পাট তো মনে করেন ফলন হয়েছে, গতবার হয়েছে 9 মণ করে, এবার করতেছে 5 মণ করে। কেউ কাটতে পারতেছি না পানির দিকে। পাট গত বছর থেকে এই বছর পাটের উৎপাদনটা কম হয়েছে, এই কারণে আগে বাজারে পাট এখনো পুরোপুরি সরবরাহ হয়নি। মাত্র হয় উঠি পাটটা উঠতেছে, মোটামুটি পাটের বাজার ভালো। এখন পর্যন্ত 60% জমির পাট কর্তন করা হয়েছে। গড় ফলন এখন পর্যন্ত 1.88 মেট্রিক টন। আমাদের আশা আছে যে সম্পূর্ণ কর্তন হলে এটি 2.25 মেট্রিক টন পার হেক্টরে অর্জিত হবে বলে আশা করা যায়। জেলায় এবছর পাটের ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,453 মেট্রিক টন।
তবে ফলন খারাপ হওয়ার কারণে কৃষি বিভাগ আশা করছে 64,832 মেট্রিক টন পাট উৎপাদন হবে। এনটিভি নিউজ ডেস্ক। প্রায় এক সপ্তাহে স্থবিরতা কাটতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। ইন্টারনেট বন্ধের কারণে কাস্টমস শুল্কায়ন করতে না পারা সহ পরিবহন বন্ধ থাকায় আমদানি রপ্তানি পণ্যের জট সৃষ্টি হয়েছিল বন্দরের জেটিগুলোয়। গত বুধবার ইন্টারনেট চালু হলে সীমিতভাবে কাজ শুরু হয়। এর ফলে কিছু কিছু পণ্য খালাস হতে থাকে। বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে রোববার থেকে পুরো দমে কাজ শুরু হবে। 2-1 দিনের মধ্যেই চালু হতে পারে মোবাইল ইন্টারনেট। রোববার মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানী আগারগাঁয়ে ডাক ভবনের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। কাল থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতিমধ্যেই কারফিউ শিথিল করার পর সারা দেশে স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। আমদানি রফতানিও স্বাভাবিক হচ্ছে। দূরপাল্লার যান সীমিত পরিসরে চললেও বন্ধ রয়েছে ট্রেন চলাচল। প্রায় এক সপ্তাহের স্থবিরতা কাটতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে। ইন্টারনেট বন্ধের কারণে কাস্টমস শুল্কায়ন করতে না পারা সহ পরিবহন বন্ধ থাকায় আমদানি রফতানি পণ্যের জট সৃষ্টি হয়েছিল বন্দরের জেটিগুলোতে। গত বুধবার ইন্টারনেট চালু হলে সীমিতভাবে কাজ শুরু হয়। যান চলাচল করায় কিছু কিছু পণ্য খালাস হচ্ছে। সিরাজগঞ্জেও দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। হাটবাজারে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। একই চিত্র খুলনা, রাজশাহী, রংপুর, বগুড়া, সিলেট, নরসিংদী এবং চাঁদপুরে। অভ্যন্তরীণ রুটে সব বাস চলাচল করলেও দূরপাল্লায় যান চলাচল করছে স্বল্প পরিসরে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ সংগঠক জুনেল চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার কাবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারিপাড়া একটি বাড়িতে তাকে হত্যা করা হয়। জুনেল চাকমা ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ এর সাথে যুক্ত হন তিনি। দীঘিনালা থানার ওসি নুরুল হক জানান, হত্যার খবর শুনে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে আনার পর বিস্তারিত বলা যাবে। ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা। শরীয়তপুরে পাটের দাম ভালো থাকলেও হাসি নেই কৃষকের মুখে। পাটের ফলন ভালো না হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন এই অঞ্চলের কৃষকরা। পাট বিক্রি করে চাষাবাদের খরচের টাকাও মিলছে না কৃষকের। কৃষি বিভাগ বলছে অনাবৃষ্টি, ঘূর্ণিঝড় রিমাল এবং শিলাবৃষ্টির কারণে এবছর পাটের ফলন কিছুটা কম হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। পাট কাটা, আঁশ ছাড়ানো, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের পাট চাষিরা। তারা জানান, বীজ রোপণের পরে সময় মতো বৃষ্টি না হওয়ায় প্রথমে একবার বিপাকে পড়েছেন। পরে ঘূর্ণিঝড় রিমাল, শিলাবৃষ্টি ও পোকার আক্রমণের কারণে ঠিকমতো বেড়ে উঠতে পারেনি পাট গাছ, তাই ফলনও কম হয়েছে। এলাকা যত পাট হয়েছে পোকে কাটার জন্য পাটটা গৃহস্থ এরকম একটা সুবিধা করতে পারেনি। পাট যাওয়া একটু ভালো হইতো, বৃষ্টি বাদল হইতো, আর পোকে চোখে না খাইতো, পাটটা একটু ভালো হইতো। তাতে লাভবান ছামছিম থাকবে, ছামছিম থাকবে, কেউ সমান সমান থাকবে। বাজারে প্রকারভেদে প্রতিমন পাট 2,800 থেকে 3,200 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, এবছর পাটের সরবরাহ কম, তবে প্রকারভেদে দাম বেশি। পাট তো মনে করেন ফলন হয়েছে, গতবার হয়েছে 9 মণ করে, এবার করতেছে 5 মণ করে। কেউ কাটতে পারতেছি না পানির দিকে। পাট গত বছর থেকে এই বছর পাটের উৎপাদনটা কম হয়েছে, এই কারণে হাটে বাজারে পাট এখনো পুরোপুরি সরবরাহ হয়নি। মাত্র হয় উঠি পাটটা উঠতেছে, মোটামুটি পাটের বাজার ভালো। এখন পর্যন্ত 60% জমির পাট কর্তন করা হয়েছে। গড় ফলন এখন পর্যন্ত 1.88 মেট্রিক টন। আমাদের আশা আছে যে সম্পূর্ণ কর্তন হলে এটি 2.25 মেট্রিক টন পার হেক্টরে অর্জিত হবে বলে আশা করা যায়। জেলায় এবছর পাটের ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 80,453 মেট্রিক টন। তবে ফলন খারাপ হওয়ার কারণে কৃষি বিভাগ আশা করছে 64,832 মেট্রিক টন পাট উৎপাদন হবে। এনটিভি নিউজ ডেস্ক।
ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগারের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কারাগারটি পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। সকালে কারাগারটি পরিদর্শনের সময় সাবিরুল ইসলাম বলেছেন, ক্ষতির পরিমাণ নির্ণয়ের পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কারাগারটি ব্যবহারযোগ্য করতে সরকারকে পরামর্শের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিদর্শনের সময় তার সাথে ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান, র্যাব 11-এর সিও লেফটেন্যান্ট কর্নেল তানভীর বাশার, নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বদিউল আলম এবং পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। সারা দেশে চলমান সহিংসতায় বিএনপি ও জামায়াতে ইসলামী জড়িত বলে মন্তব্য করেছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সকালে কোটা বিরোধী আন্দোলনকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শন শেষে নৌ প্রতিমন্ত্রী কথা বলেছেন। বাংলাদেশকে পুনরায় তলাবিহীন ঝুড়ি বানানোর জন্য অগ্নিসংযোগ লুটপাট করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ জেলা নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি ভাসমান পেয়ারা হাটে ট্রলারে করে উচ্চস্বরে গান বাজানোর অপরাধে ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে ভাসমান পেয়ারা হাটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পেয়ারা হাটে উচ্চস্বরে গান বাজিয়ে নিয়ম লঙ্ঘন করার অপরাধে ৩ জন ডিজে পার্টিকে 10,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠি জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এসএনের নেতৃত্বে পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। Prime Minister Sheikh Hasina said the nationwide mayhem was part of a conspiracy to completely cripple the economy to make sure Bangladesh again a country of beggars. It might be their conspiracy to make Bangladesh again a nation of beggars by crippling the country's economy completely, she said. The Prime Minister made the remarks with an emotional voice after paying a visit to the National Institute of Traumatology and Orthopedic Rehabilitation to see the injured people who came under the attack during the nationwide unrest. She later visited rampaged Setu Bhavan, the Department of Disaster Management, and the toll plaza of the expressway in Mohakali. Road Transport and Bridges Minister Obaidul Kader, among others, were present at the Setu Bhavan. দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকে করতে হবে। An activist of the United People's Democratic Front UPDF was shot dead by an unidentified assailants at Shanti Bikash Karbaripara in Dighinala Upazila early today. The deceased, identified as Junel Chakma, was an organizer of the Tarabunia unit of UPDF from Amtuli village in the Upazila. Junel had recently joined the UPDF from the Democratic Juba Forum. According to police, unidentified individuals entered the house of Master Lalit Chakma in the Kangarami Chara area early in the morning, where Junel was staying, and killed him. Angya Marma, district organizer of UPDF, accused the Parvata Chattogram Jana Samhati Samiti of being responsible for the killing and demanded justice. Sports news. Chinese teenagers Sheng Liao and Huang Yuting bagged the first gold medal of the Olympic Games on Saturday in the final of the 10-meter mixed team air rifle event. Sheng, who won an individual silver medal at the pandemic-delayed Tokyo Olympics 3 years ago at the age of 16, and Huang, who's 17, kept their cool to age past South Korea's Kim Jong-hing and Park Ha-jun, and ultimately secured the gold with 16-12 victory. Earlier, Kazakhstan's Alexander Lee and Islam Satpayev won the first medal of the Games with an upset victory in the bronze medal match. মিরপুর 10 ও কাজীপাড়ায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের দুটি স্টেশন দ্রুত চালু করতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ওয়ামা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সহায়তা চান তিনি। জাপানের রাষ্ট্রদূত বলেন, তারা প্রথমে মেট্রো রেল স্টেশনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন কিভাবে স্টেশনগুলো পুনরায় চালু করতে সহায়তা করা যাবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক তাণ্ডব ও হতাহতের ঘটনায়
সমবেদনা জানান রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্বৃত্তরা জনকল্যাণ, নিরাপত্তা ও সেবার জন্য নির্মিত সরকারের স্থাপনা ক্ষতিগ্রস্ত করেছে। আগামী 3 দিনের জন্য নতুন অফিস সূচি ঘোষণা করেছে সরকার। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি বেসরকারি অফিস সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিকেলে রাজধানী ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী জানান, পরিস্থিতি বিবেচনায় নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ওই 3 দিন সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে আর লেনদেন চলবে বিকেল 3টা পর্যন্ত। 28, 29, 30 এই 3 দিন অফিস টাইমটা থাকবে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এটা কি ধাপে ধাপে আপনারা বাড়াচ্ছেন? এটি অবশ্যই পরিস্থিতি বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সে অনুযায়ী আমরা সেটি করছি। আশা করি আগামীতে সবই স্বাভাবিক হয়ে যাবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সব হত্যাকাণ্ডের দায় সরকারের, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর দায় নিয়ে ক্ষমতাসীনদের পদত্যাগ দাবি করেছেন তিনি। আজ এক বিবৃতিতে তিনি আরও বলেন, ছাত্রদের গুলি করে পঙ্গু করে তাদের হাসপাতালে দেখতে যাওয়া জনগণের সাথে প্রতারণা, সন্ত্রাস সহিংসতার দায় বিরোধী দলের উপর চাপাতে মিথ্যা মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। গ্রেফতারের পর নির্যাতন করে বিরোধী দলের নেতাকর্মীদের নামে কল্পকাহিনী তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তার। ক্ষমতায় থাকতে সরকার মধ্যযুগীয় পথ বেছে নিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল আরও বলেন, কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গেছে, যা বর্বরচিত ও অমানবিক। এ ঘটনার সংকটকে আরও দীর্ঘায়িত করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা সন্ত্রাস, সহিংসতা ও হত্যার দায় এড়ানোর জন্য বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করেছেন। বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছেন সেটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তির ঐক্য। এর মাধ্যমে বিএনপি আবারও প্রমাণ করল জামায়াত বিএনপির সম্পর্ক অবিচ্ছেদ্য এবং স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপির দোসর। বিএনপি জামায়াতের প্রশিক্ষিত ক্যাডাররা ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের মিশনে সারা দেশ থেকে ঢাকায় এসেছিল বলেও উল্লেখ করেন কাদের। নাশকতায় জড়িত কোনো অপরাধীকে ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে। 2-1 দিনের মধ্যেই চালু হতে পারে মোবাইল ইন্টারনেট। আগামীকাল মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠকে ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানিয়েছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, 19শে জুলাই সহিংসতার সময় ঢাকার বাইরে থেকে 50 থেকে 1 লাখ মোবাইল ফোনের সিম কার্ড ঢাকায় ঢোকে, আর ওই সিমগুলো বিএনপি জামাতে কর্মীদের। রোববার সকালে মোবাইল ফোন অপারেটরদের সাথে বৈঠক করে 2-1 দিনের মধ্যেই দেশে 4G ইন্টারনেট সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব। শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিএনপি জামায়াত নৈরাজ্য চালিয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত মানববন্ধনে তিনি এই কথা বলেন। অভিযোগ করেন, নরসিংদী জেল ভেঙে আসামিদের বের করার পেছনে হাত রয়েছে সরকার বিরোধীদের। আদালতে বিচারাধীন বিষয়ে শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে সহিংস কর্মকাণ্ডে নামানো হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তারা। তদন্ত করে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে, তবে সাধারণ শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি করা হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। এই আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী তালেবান ভাবাদর্শে
যারা উজ্জীবিত সেই জঙ্গি গোষ্ঠী তারা নরসিংদীতে তারা কারাগারে হামলা চালিয়েছে এবং সেখান থেকে 9 জন জঙ্গিকে তারা ছিনিয়ে নিয়ে গেছে। সমস্ত গর্বের, অহংকারের এবং সেবামূলক সমস্ত প্রতিষ্ঠানগুলোর উপর তারা হামলা পরিচালনা করেছে। যারা আজকে এই নৈরাজ্য করেছে, আমাদের সরকার প্রতিজনকে খুঁজে বের করা হবে। বাংলাদেশে সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে বলে এক বিবৃতিতে এমনটা বলেছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এদিকে বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ সংগঠক জুনেল চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে উপজেলার কবাখালী ইউনিয়নের শান্তি বিকাশ কারবারি পাড়ার একটি বাড়িতে তাকে হত্যা করা হয়। জুনেল চাকমা ইউপিডিএফ এর প্রসিদ্ধ গ্রুপে তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ এর সাথে যুক্ত হন তিনি। দীঘিনালা থানার ওসি নুরুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেন ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মারমা। তবে জনসংহতি সমিতির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।